গুড মর্নিং সোশ্যাল বাংলার পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। আপনাদের সাথে রয়েছে মিস নেহা। চোখ রাখছি এই মুহূর্তের যে খবরের কাগজ হাতে যে সংবাদ শিরোনাম রয়েছে, সকালের খবরের কাগজের তাজা সংবাদ শিরোনামের খবরে প্রথমেই যে খবর, দৈনিক সংবাদের যে খবর এবং সংবাদ শিরোনামে চোখ রাখছে, সেই সংবাদ শিরোনামের ক্ষমতায় দেখছি যে ফের ক্ষমতায় এনডিএ, জয়ের বিরোধিতায় আরজেডি যাচ্ছে কমিশনে। ক্লাইম্যাক্স বিহারে, স্নায়ুর লড়াই রাতেও। হ্যাঁ, স্নায়ুর লড়াই কালকে দিনভর, সকাল থেকে আমরা রাত 9টা পর্যন্ত আপনাদের প্রত্যেকটা আপডেট দিতে চলেছি। কখনো দিনভর কিন্তু সাপ লুডোর খেলায় কিন্তু কখনো এনডিএ এগিয়ে, তো কখনো কিন্তু আরজেডি এগিয়ে। এবং সকাল থেকে যদি আমরা যেটা দেখতে পাই যে বিহারের চূড়ান্ত নাটকীয়তা জারি রয়েছিল, রাতেও কিন্তু সেটা ছিল বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার দিন। নির্বাচনের ফলে ঘোষণায় দিনভর কিন্তু সাপ লুডোর খেলা অব্যাহত, অথচ মঙ্গলবারের সকালটা কিন্তু শুরু হয়েছিল আরজেডিকে এগিয়ে। কিন্তু ভাবটা ছিল যে হেলায় কিন্তু এনডিএ কে হারিয়ে এখন মাত্র সময়ের অপেক্ষার যে নীতিশ যমুনার অবসান ঘটানো। কিন্তু দিন যত গড়িয়েছে, ক্লাইম্যাক্সের ভরা পাটলিপুত্র কিন্তু তখন এনডিএ শিবির হাসির চওড়া হচ্ছে। একসময় আরজিএ জোট তথা মহাজোটকে ডিঙিয়ে এনডিএ গরিষ্ঠতার পথে কিন্তু এগিয়ে যায়, যেটা ম্যাজিক ফিগার ছিল। 100 ম্যাজিক ফিগার কিন্তু ক্রস করে ফেলেছিল। কিন্তু তারপর হঠাৎই আমরা দেখি যে হতাশা, তখন কিন্তু দেখা গেছিল যে হতাশা নেমে আসে তেজস্বী শিবিরে। কিন্তু অন্যদিকে যথারীতি রাজনৈতিক কারবারিদের কিন্তু দৌড়ঝাঁপ শুরু হয়ে যায়। রাত পর্যন্ত 243 আসন বিশিষ্ট বিহার বিধানসভা আসন ফলাফলের যে ট্রেন্ড, তাতে কিন্তু এনডিএ জোট এগিয়ে রয়েছে 123টি আসনে এবং এগিয়ে রয়েছে মহাজোট কিন্তু এগিয়ে রয়েছিল 113টি আসনে। অন্যরা এগিয়ে 60টি আসনে। এবং মহাজোটকে কিন্তু যদি দেখি, গত 7ই নভেম্বর চূড়ান্ত ঘোষণার পর, চূড়ান্ত দফার যে ভোট শেষে নিষ্ক্রমণ সমীক্ষায় কিন্তু বিহারের হাড্ডাহাড্ডি লড়াইয়ে কিন্তু আমরা দেখেছি আরজেডি কিন্তু এগিয়ে রয়েছে। অধিকাংশ চ্যানেল কিন্তু সেই মহাজোটকে কিন্তু এগিয়ে রেখেছিল। কিন্তু এর অর্থ ছিল বিহারে 15 বছরের নীতিশ জামানাকে অবসান ঘটানো। কিন্তু মঙ্গলবার করোনা আবহে কিন্তু ভোটের বাক্স খুলতেই কিন্তু সেই ইঙ্গিত বাস্তবে রূপ পাচ্ছিল। কালকে যখন সকাল থেকে আমরা দেখছিলাম আরজেডি এগিয়ে রয়েছে, সেই ক্ষেত্রে কিন্তু বলাই চলে যে কাল সকাল থেকে কিন্তু আরজেডি এগিয়ে, মানে মঙ্গলবারের করোনা আবহে কিন্তু ভোট বাক্স খুলতে কিন্তু এরকমটাই মনে হচ্ছিল যে এখন মাত্র সময়ের অপেক্ষা নীতিশ জামানার অবসান আর তেজস্বী যাদবের সামনের 5 বছরের জন্য মসনদে বসা। কিন্তু বেলা যত বাড়তে থাকে, বিহারের নির্বাচনী ফলাফল কিন্তু একদিনের ক্রিকেট ম্যাচকেও হারিয়ে দিচ্ছিল, বিশেষ করে স্নায়ুর লড়াইয়ের দিক থেকে। কখনো এনডিএ শিবির তো কখনো মহাজোট শিবির কিন্তু এগিয়ে যায় নিরঙ্কুশ গরিষ্ঠতার পথে। এভাবে দিনভর সাপ লুটোর খেলা চলে বিহারে। সম্প্রতিকালে এই ধরনের টানটান উত্তেজনায় ভরা ভোটের ক্লোজ ফিনিশ কোনো রাজ্যে হয়েছে কিনা, সম্প্রতিকালে হয়েছে কিনা কিন্তু তা চর্চার বিষয়। রাত পর্যন্ত ভোট ফলাফলের যে ট্রেন্ড রয়েছিল, সেই ট্রেন্ডে যার নির্যাস দাঁড়ালো গত 5 বছর আগের যে ফলাফল, অর্থাৎ 2015-র যে ফলাফল, সেক্ষেত্রে যদি দেখে থাকি যে আরজেডি নেতৃত্বাধীন ভোটের আসনের সংখ্যা ছিল 110 এবং যে ট্রেন্ড মোটামুটি আর এনডিএর 124টি আসন ছিল। এরপর রাত পর্যন্ত ফলাফলের যে ট্রেন্ড, তা কিন্তু সেরকমই ইঙ্গিত দিচ্ছিল উভয় শিবিরকেই। এখন এখানেই রাজনৈতিক ভোট পণ্ডিতরা কিন্তু কিছুটা অবাক হয়ে যায় যে এবার তেজস্বী নামক যে এক তরুণ নেতা আরজেডি তথা মহাজোটের হয়ে ব্যাটন ধরেছিলেন, শুরু থেকে শেষ পর্যন্ত একই হাতে লড়াই করেছিলেন তিনি। ভোটের ফলাফলে তেজস্বীর লড়াইও ছিল কিন্তু দেখার মতো, কিন্তু শেষ পর্যন্ত তীরে এসে তরি ডোবার মতো অবস্থা কিন্তু হলো তার। কোভিড আবহে কিন্তু প্রথম কোনো নির্বাচন বিহারের নির্বাচন, ফলে কোভিড প্রোটোকল অনুযায়ী কিন্তু একগাদা নিয়মও ছিল এবারের ভোটে। তাই ফলাফল ঘোষণা করতে করতে অনেকটা দেরি হয়। রাত 10টা পর্যন্ত নির্বাচন কমিশনারের যে খবরাখবর রয়েছে, সেক্ষেত্রে দেখা গেছে যে 50 লক্ষ ভোট গণনা বাকি রয়েছে, আরও 50 লক্ষ ভোট গণনা বাকি রয়েছে। এই অবস্থায় ভোটের ফলাফল সম্পূর্ণ হতে হতে কিন্তু গভীর রাত লেগেছে। গত 2015 সালের নির্বাচনে 38টি স্থানে ভোট গণনার কাজ সম্পন্ন হয়েছিল। এবার কোভিড পরিস্থিতিকে মাথায় রেখে 55টি স্থানে কিন্তু ভোট গণনার ব্যবস্থা করা হয়। এর ফলে কিন্তু গভীর রাত পর্যন্ত ভোট গণনা হয়েছে। রাত 11টা পর্যন্ত যে নাগাদ যে শেষ ট্রেন্ড এনডিএর, সেখানে দেখা গেছে 123টি আসনে এগিয়ে এনডিএ এবং মহাজোট 113টি আসনে এগিয়ে, অন্যরা 60টি আসনে এগিয়ে।
ফলে এবারের এই ট্রেন্ড কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই চলছে। ট্রেন্ডে যে ট্রেন্ড ছিল তাতে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। 500 থেকে 1000 ভোটের মার্জিনে কিন্তু প্রতিটি দল পরাজয়ের ব্যবধান চলছিল প্রচুর আসনে, প্রতিটি ভোট মার্জিনে জয় পরাজয়ের ব্যবধানটা ছিল। কিন্তু কারণ সেই দিক থেকে কিন্তু কোনো শিবির থেকে ফলে কিন্তু যে কোনো শিবিরের দিকে কিন্তু ফলাফল ঝুঁকতে পারে। ফলে সেই দিক থেকে কিন্তু আগাম কোনো অত্যন্ত ঝুঁকিপূর্ণ বলে কিন্তু মনে করা হচ্ছে, মানে আগাম কিছু বার্তা দেওয়া ছিল সেটা ঝুঁকিপূর্ণ। আমরাও গতকালকে ছিলাম সকাল থেকে রাত ভোর পর্যন্ত 9টা পর্যন্ত আমরা ছিলাম, আমরাও কিন্তু কোনো কিছু বলতে পারছিলাম না এবং অনেকে মতামত জানতে চাইছিলাম এবং অনেকে মতামত দিচ্ছিলেন, আমাদেরও কেউ জিজ্ঞেস করছিলেন। কিন্তু আমাদেরও সেক্ষেত্রে আমরাও কিন্তু ঝুঁকিপূর্ণ আবহাওয়া ছিলাম যে কে আদতে কে এগিয়ে যাবে এবং কে এগোবে। এরই মধ্যে দিল্লি থেকে পাটনার রাজনীতি কারবারিরা কিন্তু সক্রিয় হয়ে উঠেছেন। যে কোনো রকম খেলা হতে পারে ধরে নিয়ে উভয় শিবিরে কিন্তু সচেতন ছিলেন। প্রত্যেকটি রাজনৈতিক দল থেকে আমরা প্রতিক্রিয়া নিয়েছি, প্রত্যেকে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আশাবাদী ছিলেন, প্রত্যেকে দলকে নিয়ে আশাবাদী ছিলেন যে ভোটের জয় নিশ্চিত। তারপরেও কিন্তু অনেকে আবার হতাশও ছিলেন যারা শেষ পর্যন্ত দেখতে চাইছিলেন। এবং গত 7ই নভেম্বরের পর থেকে যদি আমরা সেটা দেখে থাকি, বিভিন্ন চ্যানেলের যে ট্রেন্ড দেখে থাকি, এক্সিট পোল দেখে থাকি, অপিনিয়ন পোল, সেক্ষেত্রে কিন্তু দেখেছিলাম আমরা যে আরজেডি কিন্তু এগিয়ে রয়েছে এবং মঙ্গলবারের ভোটের বাক্স খুলতেই কিন্তু সেরকমটাই দেখা যাচ্ছিল যে আরজেডি এগিয়ে। কিন্তু দিনভর এগোতেই কিন্তু কোথাও যেন একটা সেক্ষেত্রে কিন্তু নীতিশ দলের কিন্তু হাসি চড়া হতে থাকে এবং পরবর্তী সময়ে কিন্তু ফের ক্ষমতায় এনডিএ এলো। এবং এই বিষয়ে আপনাদের মতামত জানতে চাই। আগাম শুভেচ্ছা আমরা কালকেই দিয়েছিলাম, যারা এনডিএ শিবিরে ছিলেন তাদের জন্যও শুভেচ্ছা এবং যারা এই জয়ে বিরোধিতা করেছেন তাদেরও অসংখ্য শুভেচ্ছা এবং যেটি যাচ্ছেন কমিশনে। যাই হোক, পরবর্তী খবরে চোখ রাখবো। বাম আমলে যে অপথালমিক সহকারী সহকারী নিয়োগ করা হয়েছিল, অপথালমিক ডিপার্টমেন্টে যে নিয়োগ করা হয়েছিল সেই থেকে কিন্তু এখন 87 অপথালমিক সহকারী চাকুরিচ্যুত অসন্তোষ। নতুন চাকুরি না দিয়ে নতুন চাকুরি হয়নি, ফের চাকুরিচ্যুতর কিন্তু অমানবিক সিদ্ধান্ত সরকারের। দৈনিক সংবাদের এরকমই খবর পেশ রয়েছে এই মুহূর্তে। এনএচএম রাজ্য মিশন ডিরেক্টরের এক আদেশে 1 নভেম্বর থেকে কিন্তু চাকরি হারালেন 87 জন অপথালমিক অ্যাসিস্ট্যান্ট এবং ভিশন ট্রেনিং অ্যাসিস্ট্যান্ট। টানা 13 বছর চাকরি করার পর হঠাৎ করে চাকরিচ্যুত হয়ে সংসারে অথই জ্বলে পড়ে গিয়েছেন 87 জন চিকিৎসা কর্মী। সমস্যার কথা জানাতে তারা কদিন ধরে প্রশাসন ও সরকারের সর্বোচ্চ স্তরে গিয়ে কিন্তু ব্যর্থ হয়েছেন। সমস্যার কথা জানাতে তারা কিন্তু গত কিছুদিন সরকারের যে সর্বোচ্চ স্তরে যে সরকার রয়েছে ব্যর্থ হয়েছেন। স্বাস্থ্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত মুখ্যমন্ত্রী দপ্তর থেকে জানিয়ে দেওয়া হয়েছে তিনি দেখা করবেন না। চাকরিচ্যুত হবার পর এখন তাদের সমস্যার কথা শোনার পর্যন্ত কেউ নেই। 2007 সালে রাম আমলে কিন্তু রাজ্যে চালু হয়েছিল কেন্দ্রীয় সরকারের টেলি অপথালমোলজি প্রকল্প। সেই সময় কিন্তু এনএচএম প্রকল্প পরিচালনার দায়িত্ব দেয় আউটসোর্সিং এজেন্সি INNSF-কে। আইজিএম হাসপাতাল সহ রাজ্যের 46টি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রের সেন্টার খুলে পরিষেবা প্রদান করা হয়। তখন সারা রাজ্যে প্রতিদিন প্রায় 400 রোগী চক্ষু পরীক্ষার করে পরামর্শ গ্রহণ করার সুবিধা পাচ্ছিলেন এসব সেন্টার থেকে এবং এই পরিষেবার সাফল্যের নিরিখে কেন্দ্রীয় সরকার পুরস্কার দিয়ে প্রশংসাও করেছে তাদেরকে। 2019-এর অক্টোবর মাসে ILNSF এর চুক্তি শেষ হলে রাজ্যে এনএচএম হায়দ্রাবাদের রামকি ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি করে। গত 31 অক্টোবর এনএচএম মিশন ডিরেক্টর আউটসোর্সিং এজেন্সিকে চিঠি দিয়ে 31 অক্টোবর 2020 থেকে প্রকল্প বন্ধ করে দিতে পারে। চিঠিতে বলা হয় কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে যে প্রকল্প চালু করার অনুমোদন না আসা পর্যন্ত থাকবে। এই চিঠির ভিত্তিতে 1 নভেম্বর থেকে চলতি মাসের 1 নভেম্বর থেকে 87 জন কিন্তু চাকরিচ্যুত হয়েছেন। শুধু চাকরিচ্যুত নয়, যদি দেখতে থাকি যে আউটসোর্সিং যে এজেন্সি ছিল সেই এজেন্সি কিন্তু চাকরিচ্যুত করেনি, শুধু অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাসের বেতন তাদেরকে দেওয়া হয়নি।
প্রকল্পটি মাঝ পথে কিন্তু বন্ধ করে দেওয়ায় 87 জন যে চিকিৎসাকর্মী তাদের জীবন কিন্তু সংকটে রয়েছে। এবং তা নয় শুধু, রাজ্যের 46টি সেন্টারে পরিষেবা বন্ধ হয়ে গেছে। সরকারি ক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কারণে রাজ্যের মহকুমা স্তরেও কিন্তু চিকিৎসক দেওয়া সম্ভব হয়নি। এই সেন্টারগুলির মাধ্যমে চোখের রোগীগণ প্রয়োজনীয় পরিষেবা পেতেন। এই সেন্টারগুলির মাধ্যমে যারা চোখের সমস্যায় ভুগছিলেন তারা কিন্তু বিভিন্ন সুবিধা পেতেন। কিন্তু এই মুহূর্তে 1 নভেম্বর থেকে 87 জন চিকিৎসাকর্মীকে কিন্তু ছাঁটাই করা হয়, বন্ধ করে দেওয়া হয়। 2007 সাল থেকে এই প্রকল্প চালু হয়েছিল। আউটসোর্সিং যে এজেন্সি রয়েছে INNSF-কে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব। 46টি হাসপাতাল স্বাস্থ্যকেন্দ্রের সেন্টার খুলে পরিষেবা প্রদান করা হচ্ছিল এবং সেইখান থেকে কিন্তু 400 রোগী সেখান থেকে 400 রোগী কিন্তু চোখ পরীক্ষা করে পরামর্শ গ্রহণ করার সুযোগ সুবিধা পাচ্ছিলেন এইসব সেন্টারগুলো থেকে। এই পরিষেবার সাফল্যের নিরিখে কিন্তু কেন্দ্রীয় সরকার তাদেরকে পুরস্কার দিয়ে প্রশংসাও করেছিলেন। 19 অক্টোবরে কিন্তু INNSF এর চুক্তি শেষ হলে রাজ্য কিন্তু NHM হায়দ্রাবাদের রামকি ফাউন্ডেশনের সঙ্গে চুক্তি হয় তাদের। কিন্তু বর্তমানে 87 জন চাকরিচ্যুত হওয়ার ফলে কিন্তু ভীষণ সমস্যায় চিকিৎসা যারা রয়েছিলেন এবং 87 জন চিকিৎসকর্মী যে জীবন জীবিকা সংকটে পড়েছেন। 46টি সেন্টারে কিন্তু বন্ধ হয়ে গেছে সেই পরিষেবা। সরকারি ক্ষেত্রে চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসকের সংকটের কারণে রাজ্যের মহকুমা স্তরেও চিকিৎসক দেওয়া সম্ভব হয়নি। মহকুমা স্তরেও কিন্তু চিকিৎসক দেওয়া সম্ভব হয়নি যেহেতু এগুলো বন্ধ হয়ে গেছে। যারা রয়েছেন অপারেশনের প্রয়োজন হলে কিন্তু আগরতলা বা জেলা স্তরে যেতে হতো। আর চাকুরিচ্যুতরা জানিয়েছেন যারা এটা কিন্তু কেন্দ্রীয় সরকার থেকে এই প্রকল্প বন্ধ করা হয়নি, রাজ্য সরকারের তরফে কিন্তু কোনো অনীহা অথবা তার তদারকির অভাবেই কিন্তু প্রকল্পের এই কন্টিনিউশন আসছে না। তবে অন্য রাজ্যগুলিতে কিন্তু প্রকল্প এখনো অব্যাহত রয়েছে, এটা বলছেন যারা চাকুরিচ্যুতরা রয়েছেন। পরবর্তী খবরে চোখ রাখবো। পরবর্তী শিরোনাম রয়েছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় কিন্তু শেষ বিদায় জওয়ানের। সেই ছবি এবং সেই দৃশ্য সরাসরি আমরা দেখানোর চেষ্টা করেছি সোশ্যাল বাংলা। আমার সহকর্মী মৃন্ময়ী সেখানে ছিল এবং মৃন্ময়ী সেখান থেকে বাড়িতে দেহ পৌঁছন থেকে শুরু করে শেষ যাত্রা, অন্তিম যাত্রা বটতলা মহাশ্মশান পর্যন্ত কিন্তু সমস্তটাই আপনাদের সঙ্গে তুলে ধরেছে। এবং সেখানে দেখেছি যে কাশ্মীরে পাক মদতপুষ্ট জঙ্গি বাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত যে BSF 169 ব্যাটালিয়নের কনস্টেবল সুদীপ সরকারের দেহ মঙ্গলবার বিকেল নাগাদ রাজধানীর ধলেশ্বরস্থিত বাড়িতে আনা হয় এবং আনার পর কিন্তু ধলেশ্বরস্থিত মুহূর্তেই কিন্তু গোটা এলাকায় চলতে থাকা শোকের আবহে কিন্তু চলতে থাকে, বাড়তি মাত্রা পায় কান্নার রোল। নিহত জওয়ানের মা যে দীপালি সরকার ছিলেন আর তো ওনার চোখের জলে কিন্তু আকাশ বাতাস ভারী হয়ে ওঠে এবং জওয়ানের দেহ বাড়িতে পৌঁছতেই প্রত্যেকেই কান্নায় ভেঙে পড়েন এবং পরবর্তী অন্তিম যাত্রা পর্যন্ত কিন্তু সমস্তটাই আমরা দেখানোর চেষ্টা করেছি এবং রাষ্ট্রীয় মর্যাদায় জ্ঞাপন করা হয়েছে। এছাড়া আরক্ষা প্রশাসনের শীর্ষ আধিকারিকদের উপস্থিতিতে দেওয়া হয় গান স্যালুট ও গার্ড অফ অনার। জওয়ানের শেষ শ্রদ্ধা জানাতে আজ তার ধলেশ্বর বাড়িতে যান রাজ্যের মুখ্যমন্ত্রী এবং খয়েরপুরের বিধায়ক রতন চক্রবর্তী। বিধায়ক জানান সুদীপ সরকার ও তার প্রতিবেশী বিভিন্ন হেভিওয়েট নেতারা কিন্তু উপস্থিত ছিলেন সেখানে। তারপরের খবরে চোখ রাখবো যে বিমানে কিন্তু আচমকা ভিড়, টিকিট সংকটে দুর্ভোগ। একটা দীর্ঘ সময় পর কিন্তু বিমান চলাচল স্বাভাবিক হয়েছিল এবং বিমান চলাচল স্বাভাবিক হয়েছে এই কারণে এখন যেহেতু লকডাউন নেই আবারও কিন্তু রাজ্যের যে বেহাল পরিষেবা রয়েছে, রোগীদের মতামত রয়েছে, সেটা দৈনিক সংবাদের খবর অনুযায়ী এরকমটাই রয়েছে। রাজ্যের যে বেহাল পরিষেবার দরুন কিন্তু আচমকাই কিন্তু আগরতলা থেকে কলকাতাগামী বিমানে কিন্তু কোনো টিকিটই মিলছে না, আর মিললেও কিন্তু সেটা মিলছে চড়া দামে এবং হঠাৎই কিন্তু মঙ্গলবার সন্ধ্যের পর কিন্তু বুধবারের জন্য টিকিট কাটতে গিয়ে কেউই টিকিট পাচ্ছেন না এবং রাজ্যে বেহাল ও অনুন্নত চিকিৎসা পরিষেবা চালু থাকায় কিন্তু প্রতিদিন অনেক গুরুতর অসুস্থ রোগী কিন্তু কলকাতা সহ বহিরাজ্যে উন্নত চিকিৎসার জন্য বিমানে নেওয়া হয়। কিন্তু বিমান টিকিটের আচমকা সংকটে রোগীরা পড়ছেন চরম বিপাকে।
শুধু বুধবারই নয়, বৃহস্পতিবার ও শুক্রবার টিকিট সংকটে রয়েছে। তবে মঙ্গলবার রাতে কিন্তু বিমান সংস্থা ট্রাভেল এজেন্সির সঙ্গে যোগাযোগ করলে জানা যায় বৃহস্পতিবার শুক্রবার বিমানের জন্য অল্প সংখ্যক টিকিট রয়েছে, বেশি ভাড়ায় বিক্রি হচ্ছে। ফলে আগরতলা থেকে কলকাতায় যেতে আচমকা বিমানের টিকিট সংকট দেখা দেওয়ায় যাত্রীরা পড়ছেন দুর্ভোগে। আগরতলা থেকে বৃহস্পতিবার রবিবার বাদে সপ্তাহের অন্যান্য দিন 5টি বিমান কলকাতায় যায়। আগরতলা থেকে বৃহস্পতি ও রবিবার বাদে কিন্তু সপ্তাহের 5 দিন, সপ্তাহের অন্যান্য দিনগুলি অর্থাৎ পাঁচটি বিমান কিন্তু অন্যান্য দিনগুলি বৃহস্পতিবার এবং রবিবার বাদে অন্যান্য দিন 5টি বিমান কলকাতায় যায়। বৃহস্পতি ও রবিবার এয়ার ইন্ডিয়ার বিমান থাকে না। বৃহস্পতিবার ও রবিবার এয়ার ইন্ডিয়ার বিমান থাকে না। অত্যন্ত গুরুত্বপূর্ণ সংবাদ সেটা। যারা দেখছেন এই মুহূর্তে লাইভটি শেয়ার করে দেবেন, অন্যদের দেখার সুযোগ করে দেবেন। এবং অনেকেই আমাদের ফোন করে থাকেন, আমাদের 5:30 লাইভ শো টক শোতে আমাদের ফোন করে থাকেন। বৃহস্পতিবার এবং রবিবার কিন্তু এয়ার ইন্ডিয়ার বিমান কিন্তু যা থাকে না। ইন্ডিগোর 3টি 180 আসনের এয়ারবাস ও একটি 78 আসনের এটিআর এবং এয়ার ইন্ডিয়ার 146 আসনের এয়ারবাস আগরতলা থেকে কলকাতায় যায় ও কলকাতা থেকে আগরতলা আসে। তবে কলকাতা থেকে আগরতলা আসতে বিমানে ভিড় নেই। কলকাতা থেকে আগরতলা আসতে বিমানে ভিড় নেই, কিন্তু আগরতলা থেকে কলকাতা যাওয়ার পথে কিন্তু এই ধরনের টিকিট সংকট রয়েছে। এই মুহূর্তে টিকিটের সংকটের জন্য কিন্তু অনেকেই বিপাকে রয়েছে। তারপরে চোখ রাখবো ধর্মনগরের ব্যাংক ম্যানেজারের ক্ষতবিক্ষত দেহ উদ্ধারে চাঞ্চল্য। আজ ভোর রাতে মানে 10ই নভেম্বরের খবরাখবর রয়েছে। ধর্মনগর কদমতলা সড়কের যে সোনারো বাসা এলাকায় রয়েছে এই এক ব্যাংক ম্যানেজারকে কিন্তু ক্ষতবিক্ষত অবস্থায় সেখান থেকে উদ্ধার করা হয় এবং এই ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধার হওয়া ব্যাংক কদমতলা শাখার সিন্ডিকেট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন। তার নাম আখাপুনি, বয়স ছিলেন মাত্র 34 বছরের। বাড়ি মণিপুরের সেনাপট্টি এলাকায়। ব্যাংক ম্যানেজারকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। অবস্থার উন্নতি না হওয়ার কারণে পরবর্তী সময় শিলচর রেফার করা হয়। ঘটনাটি ঘটেছে ধর্মনগরের থানাধীন সোনারো বাসা এলাকায়। ব্যাংক ম্যানেজার গাড়ির ধাক্কায় আহত হয়েছে নাকি পরিকল্পিতভাবে খুন করার চেষ্টা চালানো হয়েছে তা এখনো রহস্যজনক। ধর্মনগর থানার পুলিশ একটি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে। ধর্মনগর থানাধীন জুড়ি ব্রিজ সংলগ্ন সোনারো বাসা এলাকা থেকে আজ ভোর 4টে নাগাদ তাকে উদ্ধার করা হয়। মণিপুরের সেনাপট্টি এলাকায় বাসিন্দা। তার নাম আখাপুনি, পিতা আকশাপুনি। তিনি কর্মসূত্রে বছর 1.5 আগে কদমতলা থানা এলাকার কদমতলা সিন্ডিকেট ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। আজ ভোর 4টে নাগাদ ব্যাংক ম্যানেজার আখাপুনি রাস্তার পাশে পড়ে থাকার সংবাদ পেয়ে ব্যাংকের একজন গ্রাহক বরগোল গ্রামের বাসিন্দা বাবুলাল তাকে চিনতে পারে। খবর পাঠানো হয় দমকল বাহিনীর কাছে। দমকল বাহিনী ছুটে এসে কিন্তু ক্ষতবিক্ষত দেহটি উক্ত ব্যাংক ম্যানেজারকে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কাজনক থেকে বহিরাজ্যে শিলচরে রেফার করলে ব্যাংক ম্যানেজারের অফিস স্টাফ তাকে শিলচরে নিয়ে যায়। বর্তমানে শিলচরের আশঙ্কাজনক অবস্থায় ব্যাংক ম্যানেজার আখাপুরের চিকিৎসা চলছে। পাশাপাশি কদমতলা সিন্ডিকেট ব্যাংকের ম্যানেজারের তরফ থেকে ধর্মনগর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তারপরে যে খবরে চোখ রাখবো, রেগার মজুরি বৃদ্ধিতে কিন্তু বিডিওকে ঘেরাও করলেন। রেগার মজুরি বৃদ্ধির দাবিতে বিডিওকে ঘেরাও। রেগার মজুরি বৃদ্ধির দাবিতে রেগা শ্রমিকরা রেগা কাজের জায়গায় বিডিওকে ঘেরাও করেন। উত্তেজনার সৃষ্টি হয়, উচ্চস্বরে বাকবিতণ্ডা এবং শেষ পর্যন্ত পরিস্থিতিকে বিগতিক দেখে বিডিও পুলিশের শরণাপন্ন হতে বাধ্য হন। বিডিওর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। রেগা জিআরএস সহ বিডিওকে ঘটনাস্থল থেকে নিরাপদে উদ্ধার করে নিয়ে আসে। ঘটনা মঙ্গলবার দুপুরে ভারতচন্দ্রনগর ব্লকের অধীন পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের একাধিক জায়গায় এদিন রেগার কাজ চলছিল। রেগার কাজ চলাকালীন একসময় শ্রমিকরা রেগার মজুরি বৃদ্ধির জন্য তীব্র হইচই শুরু করে। জিআরএসকে উচ্চস্বরে কথাবার্তা বলে খবর পাঠানো হয় ভারতচন্দ্রনগর ব্লকের ভিডিও ভবেশ ভদ্রের কাছে। খবর পেয়ে তিনি পশ্চিম কলাবাড়িয়া পঞ্চায়েতের অধীন স্কুল সংলগ্ন এবং পঞ্চায়েত সংলগ্ন 2 জায়গায় যেখানে রেগার কাজ চলছিল সেখানে ছুটে যায়। উভয় জায়গাতেই শ্রমিকরা রেগার মজুরি দৈনিক 205 টাকা করার জোরালো দাবি জানান। এ নিয়ে প্রচণ্ড হইচই শুরু হয়। ভিডিওকে কার্যত উত্তেজনাকর পরিস্থিতি ও ক্ষোভের মুখে পড়তে হয়, তাকে কার্যত ঘেরাও করা হয়। ভিডিও ভবেশ ভদ্র রেগা শ্রমিকদের রেগা কাজের সরকারি গাইডলাইন অনুসারে বুঝিয়ে বললেও শ্রমিকরা তাতে মানতে নারাজ। ভিডিও রেগা শ্রমিকদের জানান রেগার গাইডলাইন অনুসারে যতটুকু কাজ হয় তার আউটপুট হিসেবেই তাকে দেওয়া হবে মূল্য।
এবং আজকের মতো যে দৈনিক সংবাদের শিরোনাম রয়েছে সে এখানেই শেষ করছে, এবং এইবার একটু কমেন্ট সেকশনের দিকে চোখ রাখবো কোনো রকম কমেন্টস রয়েছে কিনা বা কারোর কোনো জানার কি মতামত রয়েছে আমাদের এই অনুষ্ঠান সম্বন্ধে। কমেন্ট সেকশনের দিকে চোখ রাখবো। অভিজিৎ দাস যিনি কমেন্ট করেছেন, বিহার বিধানসভা নির্বাচনে এই জয় সুশাসন, সততা, সংবেদনশীলতা ও রাষ্ট্রবাদের জয়। শ্রদ্ধেয় মোদীজির নেতৃত্বে আত্মনির্ভরশীল বিহার গড়ার লক্ষ্যে সবকা সাথ সবকা বিকাশ এই মন্ত্রে মাতৃশক্তি ও যুবাদের সক্রিয় অংশগ্রহণে বিজেপি এনডিএ ব্রেকেটে লিখেছেন এনডিএ মিলিত সরকার পুনরায়। ধন্যবাদ বিহারের রাষ্ট্রবাদী জনগণকে। ভারত মাতা কি জয়। এবার চোখ রাখবো ত্রিপুরা দর্পণের খবরাখবরে। ত্রিপুরা দর্পণের খবরাখবরে কোন কোন খবরাখবর রয়েছে। প্রথমেই হেডলাইন রয়েছে, প্রথমেই সংবাদ শিরোনাম রয়েছে, যেটা দৈনিক সংবাদের শিরোনাম ছিল, সেই শিরোনামে এখানে রয়েছে বিহারে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই। বিহারের হাড্ডাহাড্ডি, বিহার ত্রিপুরা দর্পণের মধ্যে কি লেখা রয়েছে সেদিকে চোখ রাখবো। ত্রিপুরা দর্পণের মধ্যে লেখা রয়েছে রাত 12টায় এগিয়ে। প্রথমে লেখা রাত 12টায় গিয়ে বিহার বিধানসভা নির্বাচনে গণনা চলছে। এখন অবধি যে প্রবণতা সামনে এসেছে তাতে নীতিশ কুমারকে নিয়ে লড়াইয়ে এনডিএ সংখ্যাগরিষ্ঠের কাছাকাছি বলে মনে হচ্ছে, যদিও মহাজোটীয় জোর কদমে ময়দানে নিজেদের শক্তি প্রদর্শন করছে। বর্তমান প্রবণতায় এনডিএ 123টি আসনে এগিয়ে এবং জিতে রয়ে গিয়েছে, যা 243 সদস্যের বিধানসভায় সাধারণ সংখ্যাগরিষ্ঠের চেয়ে 2টি আসন বেশি। একই সময় বিরোধী মহাজোট 112টি আসন লাভ বা জয়ের চেষ্টা করছে। তবে এমন অনেক আসন রয়েছে যেখানে পার্থক্যটি 1000 ভোটেরও কম। এক্ষেত্রে শেষ মুহূর্তে ফলাফল যে কারো পক্ষে হতে পারে। এদের মধ্যে নীতিশ সরকারের বিরুদ্ধে একটি বড় অভিযোগ করেছে আরজেডি টুইট করেছে, নীতিশ প্রশাসন প্রায় 10টি আসনে গণনা বিলম্ব করেছে। বিজয়ী প্রার্থীদের ঘোষণা করা হচ্ছে। মুখ্যমন্ত্রীর বাসভবনে বসে নীতিশ কুমার ও সুশীল মোদী প্রধান সচিবকে দিয়ে বিভিন্ন এলাকায় জেলাশাসক ও রিটার্নিং অফিসারদের ডেকে চূড়ান্ত সিদ্ধান্তে জানতে চাপ দিচ্ছেন। এছাড়া আরজেডি অন্য একটি টুইটে অভিযোগ করেছে, নীতিশ কুমার, সুশীল মোদী সহ আরও অনেকে বসে সমস্ত জেলা ম্যাজিস্ট্রেটদের কিভাবে 105 থেকে 110 আসনে মহাজোটকে থামানো যায় সেই নির্দেশও জারি করা হচ্ছে মুখ্যমন্ত্রীর কার্যালয়ে বসে। নির্দেশ দেওয়া হয়েছে জেলা শাসকদের, তবে কোনো পরিস্থিতিতে আমরা জনমতকে লুট হতে দেব না। আরজেডির এই টুইটে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। নির্বাচন কমিশন জানিয়েছে যে বিহারে সন্ধে 5:30টা পর্যন্ত 2.7 কোটি ভোট গণনা করা হয়েছে। রাজ্যে বিধানসভা নির্বাচনে 4 কোটিরও বেশি লোক ভোট দিয়েছে। সকাল থেকে বিহার বিধানসভা নির্বাচনে ভোট গণনা চলছে। কমিশন জানিয়েছে বেশিরভাগ নির্বাচনের ফলাফল রাতের মধ্যেই ঘোষণা করা হবে এবং বাকি ফলাফল গভীর রাতে আসবে। এই মুহূর্তে বিজেপির থেকে এগিয়ে রয়েছে আরজেডি। অন্যদিকে 3 নভেম্বর রয়েছে নীতিশ কুমারের দল জেডিইউ। বিহারে এনডিএ জোটে এগিয়ে থাকলেও বিজেপিকে কড়া লড়াই দিচ্ছে রাষ্ট্রীয় জনতা দল আরজেডি। একক বৃহত্তম দল হিসেবে বিজেপিকে ছাপিয়ে গেল তেজস্বী দল। অন্যদিকে তার শেষ ভোট হওয়া সত্ত্বেও সে অর্থে বিহারে মানুষের সমর্থন পেলেন না মুখ্যমন্ত্রী নীতিশ কুমার, এবং পরবর্তী সময় ফের ক্ষমতায় কিন্তু এনডিএ এলেন। এবং পরবর্তী খবর রয়েছে একই খবর যেটা রয়েছে চোখের জলে, যে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষ বিদায় জবানের দৈনিক সংবাদের সংবাদ শিরোনাম, এবং ত্রিপুরা দর্পণে চোখের জলে শ্রদ্ধায় শহীদ সুদীপকে বিদায়। জম্মু কাশ্মীরের কোপাউড়ার মাছফ্লি সেক্টরে শহীদের মৃত্যুবরণ করা শহীদ সুদীপ সরকারের নিথর দেহ মঙ্গলবার ফিরল রাজ্যের। দুপুরে বিমানে আনা হয় মরদেহ। বিএসএফ এর ত্রিপুরা সেক্টরের আইজি সুশান্ত কুমার নাথ এবং অন্যান্য বিএসএফ আধিকারিকরা মরদেহ গ্রহণ করেন। ফুলমালায় শ্রদ্ধা জানিয়ে শহীদদের দেহ নিয়ে রওনা হন আগরতলা ধলেশ্বরের শহীদ সুদীপ সরকারের বাড়ির উদ্দেশ্যে। পথে কনভয় না থামে লিচুবাগান সংলগ্ন শহীদ স্মৃতিস্থলে। প্রিয় সুদীপের মৃতদেহ বাড়িতে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়েন তার বৃদ্ধা মা, স্ত্রী, 2 মেয়ে সহ পরিবার পরিজন ও পড়শিরা। রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বীর শহীদ জওয়ান সুদীপ সরকারকে শ্রদ্ধা জানার বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে 5 লক্ষ টাকা সুদীপের পরিবারকে দেওয়া হয় বলেও ঘোষণা দেন মুখ্যমন্ত্রী। বাড়িতেও পরিবার পরিজনদের বুক ফাটা আত্মচিৎকারে ভারী হয়ে ওঠে আকাশ বাতাস। ধলেশ্বরের বাড়ি থেকে বিশাল কনভয় রওনা হয় বটতলার মহাশ্মশানের উদ্দেশ্যে। সেখানে বিএসএফ এর তরফে যথাযথ সম্মানে শহীদ জানানো হয় শেষ বিদায়। শেষকৃত্য সম্পন্ন হওয়া অবধি মহাশ্মশানে ছিলেন রাজ্য পুলিশ ও প্রশাসনের শীর্ষ আধিকারিকরাও। তারপর চোখ রাখবো রবীন্দ্র মূর্তি পুনঃস্থাপন উমাকান্তে।
রাজন্য স্রোতে বিজড়িত রাজ্যের বহু ইতিহাসের সাক্ষী উমাকান্ত একাডেমি প্রাঙ্গণে পুনঃস্থাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনরায় মূর্তি। এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের অ্যালামনির উদ্যোগে দীর্ঘ বছর পর রবি ঠাকুরের মূর্তি বসলো। মঙ্গলবার কবিগুরুর পুনর্বায়ন মূর্তির পুনঃস্থাপনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী বলেন, ভারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দেখানো পথে বিশ্বের সংস্কৃতি জগতে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। আমাদের রাজ্যে ত্রিপুরায় এই দিশে এগিয়ে চলছে। তার অভিযোগ, আগে সংস্কৃতির বিকাশে কেউ নজর দেয়নি, বর্তমানে জোট সরকার ক্ষমতাসীন হয়ে সাংস্কৃতিক ঐক্যের দৃষ্টান্ত তৈরি করেছে। রবীন্দ্র মূর্তি উদ্বোধনে মুখ্যমন্ত্রী আরো বলেন, সর্দার বল্লভভাই প্যাটেলের কথা, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের কথা, এমনকি সাভারকারের নামও তিনি শ্রদ্ধার সঙ্গে উচ্চারণ করেন। হ্যাঁ, রবীন্দ্র মূর্তি পুনঃস্থাপন করা হলো উমাকান্ত একাডেমিতে। বহু বছর পর কিন্তু সেটা রয়েছে উমাকান্ত একাডেমিতে, পুনঃস্থাপিত হলো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পুনর্বায়ন মূর্তি। বিদ্যালয়ের যে প্রাক্তন ছাত্রদের অ্যালামনির উদ্যোগে কিন্তু দীর্ঘ বছর পর রবি ঠাকুরের মূর্তি বসল। তারপর চোখ রাখছি রাজ্যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রীর অজ্ঞতায় কটাক্ষ জিতেনের। রাজ্যে যেভাবে হো হো করে জিনিসপত্র বাড়ছে, বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশ ছুঁই হয়ে যাচ্ছে, সেক্ষেত্রে কিন্তু কোনো মতে কিন্তু লাগাম টানা যাচ্ছে না। পুজোর আগে কিন্তু প্রশাসন কিন্তু মাঠে নামলেও কিন্তু পুজোর রেশ কাটতে না কাটতে কিন্তু ফের দাম কিন্তু বৃদ্ধি পেয়েছে এবং হাতের নাগালের বাইরে চলে যাচ্ছে। এবং সেই দিক থেকেই কিন্তু রাজ্যে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রীর অজ্ঞতায় কটাক্ষ জিতেনের। ত্রিপুরা দর্পণের খবর অনুযায়ী কি রয়েছে বা কি পেশ করা হয়েছে সেই খবরে চোখ রাখবো। বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অজ্ঞতাকে কটাক্ষ করলেন প্রাক্তন সাংসদ ও জিএমপি সভাপতি জিতেন্দ্র চৌধুরী। মঙ্গলবার সারা ভারত কৃষক সভা, গণতন্ত্র পরিষদ ও ক্ষেত মজুরি ইউনিয়নের পক্ষে আহত সাংবাদিক সম্মেলনে জিতেন্দ্র চৌধুরী অভিযোগ করেন, রাজ্যের অনেক বিষয়ে মুখ্যমন্ত্রীর অজ্ঞতা সম্পর্কে রাজ্যবাসী পরিচিত। এবারে বাজারে জিনিসপত্রের মূল্য বৃদ্ধি নিয়ে তিনি যে কতটা অজ্ঞ তা ফের প্রমাণ করলেন। সম্প্রতি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব সাংবাদিকদের বলেছেন, ইদানিং সংবাদপত্রে খবর প্রকাশিত হচ্ছে রাজ্যে জিনিসপত্রের দাম বৃদ্ধি পেয়েছে। একে সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে তিনি বলেছেন, শুধুমাত্র আলু এবং পেঁয়াজের দাম কিছু বেড়েছে, অন্যান্য জিনিসের দাম নাকি আগের বছরগুলির তুলনায় বাড়েনি। বাজারে তদারকি করলে সবকিছু আয়নার মতো পরিষ্কার হয়ে যাবে মানুষের কাছে। তার বক্তব্য, রাজ্যে খাদ্যেরও কোনো রকম অভাব নেই। এ ব্যাপারে প্রতিক্রিয়া ব্যক্ত করে জিতেন্দ্র চৌধুরী বলেন, মুখ্যমন্ত্রীর মধ্যে আলু এবং পেঁয়াজ ছাড়া নাকি কোনো জিনিসের দাম বাড়েনি। রাজ্যবাসীর মতে মুখ্যমন্ত্রীকেও দুবেলা খেতে হয়, শুধু আলু পেঁয়াজ নয়, শাক সবজি মাছ মাংস প্রভৃতি মুখ্যমন্ত্রীর বাড়িতেও আসে। আর এইসব দ্রব্য মুখ্যমন্ত্রী বলে কোনো ফার্ম থেকে বিনামূল্যে তার বাড়িতে আসে না। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ওষ্ঠাঘাত প্রাণ, অথচ মুখ্যমন্ত্রী বেমালুম বলে দিলেন আলু পেঁয়াজ ছাড়া নাকি কোনো জিনিসপত্রের নাকি দামই বাড়েনি। মুখ্যমন্ত্রী এরকম বক্তব্যে কিন্তু কটাক্ষ রয়েছে জিতেন চৌধুরীর। মুখ্যমন্ত্রী বলেছেন যে আলু এবং পেঁয়াজ ছাড়া নাকি কোনো কিছুর দাম বাড়েনি এবং মাছ মাংস এই সেক্ষেত্রে কিন্তু অন্য কিছুর দাম বাড়েনি। এবং শুধু আলু পেঁয়াজ নয়, শাকসবজি মাছ মাংস প্রভৃতি মুখ্যমন্ত্রীর বাড়িতেও কিন্তু আসে, এরকমটা বলছেন। এবং আর এইসব দ্রব্য কিন্তু মুখ্যমন্ত্রী বলে কোনো ফার্ম থেকে বিনামূল্যে তার বাড়িতে আসে না, এরকমটা বলছেন। নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্য বৃদ্ধিতে সাধারণ মানুষের ওষ্ঠাগত প্রাণ, অথচ মুখ্যমন্ত্রী বেমালুম বলে দিলেন আলু পেঁয়াজ ছাড়া কোনো জিনিসপত্রের দাম বাড়েনি। এতে বিস্ময় প্রকাশ করলেন জিতেন্দ্র চৌধুরী। মুখ্যমন্ত্রীর এই ধরনের বক্তব্যকে তিনি সত্যের অপলাপ এবং রাজ্যে কি চলছে সেই সম্পর্কে তার অজ্ঞাতই প্রকাশ পাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না। জিতেন চৌধুরী বলেন, শুধু নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের ব্যাপারেই নয়, রাজ্যের অনেক কিছুর ব্যাপারে মুখ্যমন্ত্রীর অজ্ঞতা রয়েছে, এটা সবাই অবগত। একজন মুখ্যমন্ত্রী সাংবিধানিক দায়িত্বশীল পদে থেকে এই ধরনের বক্তব্য মোটেই অভিপ্রেত নয়। তিনি বলেন, অনুরোধ করব মুখ্যমন্ত্রী আগে প্রয়োজনীয় খোঁজখবর নিন এবং তারপরে জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে তার অভিমত জানান। এরকমভাবে কটাক্ষ করলেন যে মুখ্যমন্ত্রী কিন্তু অনেক বিষয়ই অজ্ঞতা রয়েছে, তার অনেক বিষয়ে জানার অজ্ঞতা রয়েছে এবং অজ্ঞতা থাকার কারণে মুখ্যমন্ত্রীকে তিনি সাজেস্ট করলেন, কটাক্ষ করলেন, অর্থাৎ সাজেস্টিংয়ের মাধ্যমে কিন্তু কটাক্ষ, যে আগে সমস্ত বিষয়ের প্রতি খোঁজখবর নিন, তারপর জিনিসপত্রের দাম বৃদ্ধি নিয়ে তার অভিমত জানান। তারপরে চোখ রাখবো অমরপুরে বিস্তীর্ণ এলাকায় মূল্যবান বনজ সম্পদ সাফাই নির্বিকার দপ্তর।
তারপর রয়েছে খেরিংজুড়িতে জাতীয় সড়কে দুর্ঘটনায় আহত 3 অবরোধ। হেরোইন সহ আটক দুই পান্ডাকে কিন্তু আটক করলো পুলিশ। মঙ্গলবার বিকেলের ঘটনা কাঞ্চনপুর থানার মালাকার বস্তি এলাকায়। ধৃত 2 পাচারকারীর নাম সনদ চাকমা, বাড়ি পেচারথল, অপরজনের নাম রজত দাস, বাড়ি বানেশ্বর। কালকে বলে দিয়েছিলাম যে হেরোইন সহ আটক 2 জন রয়েছে এবং সেটা আমরা কালকে খবর দিয়েছিলাম। স্থানীয় সূত্রের খবর, মঙ্গলবার গোপন সূত্রের খবর পেয়ে কাঞ্চনপুর মহকুমা পুলিশ আধিকারিক বিক্রমজিৎ শুক্র দাস এবং লালজুড়ি ফাঁড়ির ওসি মৃণাল পাল কিন্তু বিশাল পুলিশ বাহিনীকে নিয়ে মালাকার বস্তি এলাকার সড়কে উত পেতে বসে থাকেন। এরপরের যে বিশেষ একটি খবরে চোখ রাখছে, আজকে সমস্ত খবরাখবরে চোখ রাখছে না ত্রিপুরা দর্পণের, কাগজের কাপে চা খাচ্ছেন তাহলে শরীরে ঢোকাচ্ছেন বিষাক্ত পদার্থ। কি রয়েছে না, দিল্লি থেকে রিপোর্ট রয়েছে, কাজের ফাঁকে মাঝে মাঝেই আমরা কাজের চাপে সাময়িক মুক্তি পেতে নতুন উদ্যম পুনরায় শুরু করার আগে টনিক হিসেবে চায়ের কাপে চুমুক দিতে বরাবরই একটু বেশি আকর্ষণ বোধ করেন মানুষ। কিন্তু বাইরের থাকাকালীন চা পানের ইচ্ছে থাকলেও নিকটস্থ চায়ের দোকানে অথবা অফিস কাছারিতে অটোমেটিক চা অথবা কফি তৈরির মেশিন থাকে, পান করতে হয়। আগেকার যুগে তবু মাটির ভাঁড়ে চা পানের ব্যবস্থা ছিল, সেই ব্যবস্থা বদলে ভাঁড়ের বলা হচ্ছে যে কিন্তু এই প্লাস্টিক বা অথবা কাগজের কাপে যে গরম পানীয় খাচ্ছি আমরা, পান করা হচ্ছে, শরীরের পক্ষে কতটা তার নিরাপদ কি বলছেন বিশেষজ্ঞরা। বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী যদি বলি, বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সম্প্রতি খড়গপুরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজির গবেষকরা যে তথ্য দিলেন তা চা প্রেমীদের জন্য তা সত্যি বেশ চিন্তার বিষয়ে দাঁড়িয়েছে। খড়গপুর আইআইটি জানাচ্ছে চা পানের জন্য বানানো কাগজের কাপ থেকে মারাত্মক বিষ ঢুকছে মানব শরীরে, যা শরীরে মারাত্মক ব্যাধির কিন্তু সৃষ্টি করার পক্ষে যথেষ্ট। গবেষকরা যে তথ্য দিয়েছেন তা থেকে জানা গেল এই ধরনের ডিসপোজেবল কাগজের কাপে এক ধরনের মারাত্মক রাসায়নিকের প্রলেপ দেওয়া থাকে। প্লাস্টিক বা পলিথিন দ্বারা নির্মিত হাইড্রোফোবিক ফিল্মের পাতলা আবরণ যা কাগজের কাপের গায়ে লাগানো থাকে, তা আসলে গরম পানীয় দরুন কাগজ ভিজে যাওয়ার সম্ভাবনা হাত থেকে কাপগুলি রক্ষা করে। তবে গরম পানীয় যখন এই সকল কাপে ঢালা হয় তখন সেই প্লাস্টিকের তৈরি আবরণ গলে যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছে কাপে গরম জিনিস ঢালার 15 মিনিটের মধ্যেই প্লাস্টিক স্তরের গলে ছোট ছোট মাইক্রোপ্লাস্টিক উপাদানে ভেঙে যায়। গবেষণার রিপোর্ট অনুযায়ী 100 মিলিমিটারের পাত্রে যদি গরম তরল ঢালা হয় সেক্ষেত্রে প্রায় 25,000 মাইক্রোপ্লাস্টিক কিন্তু পানীয় তরলের সঙ্গে মিশে যায়। অর্থাৎ প্রতিবার চা পানের ক্ষেত্রে এই বিপুল পরিমাণ রাসায়নিক মানব শরীরে প্রবেশ করে। তাই চা পানের সময় এই কাগজের কাপ এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা, নতুবা ক্যান্সারের মতো মারাত্মক ব্যাধি কিন্তু শরীরে বাসা বাঁধতে পারে। অবশ্যই সেক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে এবং এই ক্ষেত্র থেকে কিন্তু এখন একটা বিশাল বড় খবরাখবর রয়েছে এবং এই বিষয়টিকে চা পানে কিন্তু এখন প্লাস্টিক জিনিসটা বরাবরই প্লাস্টিক বিরোধী নিয়ে আমরা অনেকবার দেখেছি, প্লাস্টিক বিরোধী আইন, প্লাস্টিক বর্জন করতে এবং প্লাস্টিক বর্জন করতে কিন্তু চায়ের কাপ যেটা রয়েছে প্লাস্টিক, সেটা বলছেন যে 15 মিনিটের মধ্যেই কিন্তু সেটা গলে যায় এবং গলে গিয়ে কিন্তু সেটা ছোট ছোট আকারে দানা হয়ে কিন্তু সেটা শরীরে গিয়ে কিন্তু বিশাল বড় রোগের সৃষ্টি করতে পারে। আমরা অবশ্যই এখন সেটা থেকে বিরত থাকবো। আমরা অনেকেই অফিস কাচারিতে থেকে থাকে, অফিস কাচারিতে বা বাইরে বেরিয়ে থেকে যারা অটোমেটিক মেশিন রয়েছে সেই মেশিন অনুযায়ী যদি দেখে থাকি, সেই মেশিনের অনুযায়ী কিন্তু আমরা দেখি যে আমরা অনেকেই সেই থেকে চা পান করি বা প্লাস্টিকের কাপ থেকে, কিন্তু প্লাস্টিকের কাপ থেকে কিন্তু এই ধরনের বিপত্তি এখন ঘটতে পারে। প্লাস্টিকের কাপ থেকে বিপত্তি ঘটতে পারে, এই দরুন কিন্তু বলা যেতে পারে যে ক্যান্সার যে বিষয়টা রয়েছে, ক্যান্সারের মতন ব্যাধি কিন্তু হতে পারে এবং এই বিষয় থেকে কিন্তু আমাদের সচেতন হতে হবে। অবশ্যই আমরা প্লাস্টিকের কাপ বর্জন করব। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি, শেষ মুহূর্তে চলে এসেছি। শেষ করার আগে কি কি রয়েছে সেবার দেখে নেব।
অন্যান্য সংবাদ শিরোনামগুলি দেখে নেব এক নজরে। আমরা আমাদের অনুষ্ঠানের একেবারে শেষ মুহূর্তে চলে এসেছি। আজকের মতো অনুষ্ঠান আমরা এখানে শেষ করব এবং আপনারা জানাবেন আপনাদের অনুষ্ঠান কেমন লাগলো এবং আমাদের অন্যান্য খবরাখবর, ব্রেকিং আপডেটস এবং অন্যান্য খবরাখবর দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায় এবং পরবর্তী আমাদের যে বিকেলের লাইভ টক শো রয়েছে বিকেল 5:30টায় দেখতে চোখ রাখুন সোশ্যাল বাংলার পর্দায়। কাল ফের দেখা হবে সকাল 11:30টায়। তত